আমি দেখতে কালো, আমার কোনো সুন্দর চেহারা নেই, কিন্তু আমার স্বামী দেখতে অনেক সুন্দর। আমার বড় মার কথায় আমি তাকে বিয়ে করেছিলাম, কিন্তু বাসর রাতে আমার স্বামী আমায় রেখে অন্য রুমে চলে গেল এবং ঘুমিয়ে পড়ল। সে জানিয়ে দিল আমাকে তার পছন্দ না। একদিন স্বামীর রুমে এক মেয়েলি কণ্ঠের আওয়াজ পেলাম রাতে। আমি সিদ্ধান্ত নিলাম, এই রুমে এত রাতে কে আসে? আমার স্বামীর রুমে তো আমার স্বামী একা থাকে, তাহলে রাতে কিসের শব্দ আসে এই রুম থেকে? আমি এই রহস্য বের করার জন্য আমি প্রতিদিন রাত সজাগ থাকি। একদিন রাতে রুমের ভিতর থেকে দরজা লক করতে ভুলে যায় অমিত। তারপর আমি দরজা দিয়ে রুমে ঢুকেই যা দেখলাম তা দেখে মনে হলো আকাশ আমার মাথার উপর ভেঙে পড়ল। আমি রীতা, আমি এতিম। আমার বাবা মা আমার জন্মের পর আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। বড় বাবা আর বড় মা রাস্তা থেকে আমাকে কুড়িয়ে আনে। তারাই আমাকে তাদের বাড়িতে এনে লালন পালন করে। আর এ বাড়ির বড় ছেলে অমিত হাসান, সে একজন ভার্সিটির প্রফেসর। গম্ভীর মুখে আমি খুব কম সময়ে হাসি দেখেছি। শান্ত মেজাজে কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সে ব্যাপারে সে এক্সপার্ট। আমি এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। কাল আমার পরীক্ষা শেষ হয়েছে। আর বাড়িতে আসতেই বড়মা আমাকে তার রুমে ডাকে। আমি বড়মার রুমে যেতেই আমাকে বড়মা একটা লাল টুকটুকে শাড়ি দিয়ে বলে, রীতা, এই শাড়িটা পরে আয় তো মা। কেন বড়মা? এখন কেন শাড়ি পারবো? আমার অনেক গরম লাগছে, আমি গোসল করব তো। গোসল করবিতে করো, আমি মানা করেছি কি? গোসল শেষে শাড়িটা পরে আয়। কেন? রীতা, দিন দিন তুই আমার মুখের উপর কথা বলা শুরু করেছিস। তোকে শাড়ি পরতে বলেছি, শাড়ি পরবি, আর কোনো কথা শুনতে চাই না। গম্ভীর গলায় কথাগুলো বলেন রেহেনা বেগম রীতাকে। এদিকে রেহেনা বেগম এর কথা শুনে রীতার চোখে পানি টলটল করছে। সে মাথা নিচু করে আস্তে আস্তে রুম থেকে নিজের রুমে ফিরে যায়। এ বাড়িতে বড়মা আর বড় বাবা ছাড়া কেউ আমাকে পছন্দ করে না। ছোটমা তো দেখলেই নাক ছিটকে মনে হয় আমি কোনো নোংরা আবর্জনা, তাই আমাকে সব সময় দূর দূর করে। আচ্ছা, আমার বাবা মাকে আমার দেখার অনেক ইচ্ছা। সবার বাবা মা আছে, আমার কেন নেই? আমার বাবা মা কি আমার কথা একবারও মনে হয় না? আমি তো জানি মায়েরা সন্তানের জন্য সব করতে পারে। তাহলে আমাকে কেন রাস্তায় ফেলে গেল? নিজের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম। আমার এ বেহায়া চোখে মনে হয় সাগর আছে। এ তো পানি পড়ে, তাও এ চোখের পানি ফুরি না। গোসল করে শাড়িটা পরে ভেজা চুলগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে চুলগুলোকে খোপা করে বড়মার রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ খাবার নিয়ে যাচ্ছিলাম, তখন অমিত ভাইয়ের উপর খাবার পড়ে যায়। এদিকে বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, চোখ নাই নাকি তোর? দেখে চলতে পারিস না? বলেই চলে গেল সে। আমি উঠে দাঁড়িয়ে তার যাওয়া দেখছি। এ মানুষটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, আর আমি তাকে দু চোখ ভরে দেখি। আর বড় মা চাচ্ছেন আমি তাকে বিয়ে করি। বড় মার রুমে যেতেই বড় মা আর বড় বাবা আমাকে তাদের পাশে বসিয়ে বলে, রীতা মা, আমাদের ওপর কি তোর ভরসা আছে? রীতা অবাক হয়ে তাকিয়ে আছে। এই দুই মানুষের জন্যই তো ও আজ এ পৃথিবীতে বেঁচে আছে। সে বলে, বড় মা, বড় বাবা, তোমরা না থাকলে কি আর আমি এ পৃথিবীতে থাকতাম? তোমরা আছো বলেই আমি আছি। আর তোমাদের ভরসা করব না তে কাকে ভরসা করব বলো? আমি জানি তোমরা আমার জন্য সে সিদ্ধান্ত নিবা, সেটা আমার ভালোর জন্য। আমার আস্থা আছে তোমাদের উপর। রীতার কথা শুনে অমিত এর মা বাবা মুখে একটা প্রাপ্তির হাসি ফুটে ওঠে। তারা রীতাকে বলে, রীতা মা, তোর কি কোনো পছন্দের মানুষ আছে? কথাটা শুনে আমার মনে আর মস্তিষ্কে অমিত ভাইয়ের কথা আর চেহারা ভেসে ওঠে। আমি বড় মা বড় বাবার দিকে তাকিয়ে বলি, না, আমার তেমন কেউ নেই। আর থাকলে তো তোমাদের জানতাম, তাই না? আচ্ছা, তোমরা এইসব কথা কেন বলছো? আমার কথা শুনে বড় বাবা আর বড় মা দুজন দুজনকে চোখের ইশারায় কথা বলছে। আমি তাদের মুখ চাওয়াচাওয়ি করছি। কিছুক্ষণ পর বড় বাবা বলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রীতা বলে, কি সিদ্ধান্ত বড় বাবা? আমি তোর আর অমিত এর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বড় বাবার কথা শুনে আমার বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে যায়। অমিত আর আমার বিয়ের কথাটা মস্তিষ্কে আসতেই আমার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। যে মানুষটা আমাকে কষ্ট দিয়ে আমাকে সব সময় কটু কথা শোনাতে পছন্দ করে, মেয়ে মানুষটা আমাকে পছন্দ করে না, সে আমাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না।
আমার গলা শুকিয়ে গেছে। আমি ঢুক গিলে বললাম, বর বাবা কি সব বলছো? আমার আর বড় ভাইয়ার বিয়ে? ঠিক বলেছি আমি। কেন, তোর কোনো আপত্তি আছে কি? আমার জানা মতে তো কোনো আপত্তি থাকার কথা নয়। বড় মা বলে, শোন রিতা, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তোর ভালোর জন্য। বিশ্বাস রাখ, এতে তোর ভালোই হবে মা। আমি শুধু দুজনের মুখে দিকে তাকিয়ে দেখি তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে আমার কথা শোনাতে জন্য। আমি তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমরা যা করবে তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এরপরেই এশারের নামাজের পর আমার আর আব্রাহামের বিয়ে হয়। রান্না করতে দিয়ে কালকের কথাগুলো ভাবছিলাম। হঠাৎ আমার গালে একটা চড় পড়াই আমি চমকে উঠি। সামনে তাকিয়ে দেখি হঠাৎ করে গালে চড় পড়াই আমি চমকে উঠে সামনে তাকিয়ে দেখি অমিত ভাই দাঁড়িয়ে আছে আমার দিকে রাগী দৃষ্টিতে। তার এভাবে তাকানো দেখে আমার ভেতর ভয় ঢুকে যায়। এখন আবার কি বলবে আমাকে? আমার এসব ভাবনার মাঝে অমিত ভাই বলে ওঠে, তোকে কখন বলেছি আমার জন্য নাস্তা রেডি করতে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? শান্ত স্বরে কথাটা বলে। তার এমন শান্ত স্বরে কথা শুনে আমার আমায় ভয় লাগছে। আমি বললাম, আমি এখনই আপনার নাস্তা রেডি করছি। আসলে কফি করার জন্য গরম পানি করছিলাম, তার জন্য আমার দেরি, আপনি বসেন, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। কথাটা শুনেই অমিত রান্নাঘর থেকে টেবিলে গিয়ে বসে। তাড়াতাড়ি করে অমিত ভাইকে নাস্তা দিয়ে আমি চলে আসব, তখন সে পিছন থেকে বলে, আমাকে কি তোর ভিখারি মনে হয়? মানুষ কুকুর বিড়াল কেউ খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি একটা জলজ্যান্ত মানুষ, আমাকে কি তোর চোখে পড়ে না? অমিত ভাইয়ের কথা শুনে আমি ভয়ে ভয়ে বললাম, আমি দুঃখিত, আমাকে মাফ করে দেন। আমি এরপর থেকে এমন করব না বলেই তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে একমনে খেয়ে চলেছে, আমি যে তার পাশে দাঁড়িয়ে আছি। একবার তো জিজ্ঞাসা করতে পারে আমি খেয়েছি কিনা। মনে মনে কথাগুলো ভাবছিলাম, কখন যে তার খাওয়া হয়ে গেছে টের পাইনি। বড় মার ডাকে আমার ঘোর কাটে। কি রে রিতা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর নাস্তা করবি কখন? অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা করে নে। বড় মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, করে নিচ্ছি। তোমরা নাস্তা করছো? আমাদের সবার নাস্তা করা শেষ, তুই শুধু বাকি, তাড়াতাড়ি খেয়ে নে। দুপুর 1টা বাজে। দুপুর খাবার সব রান্না করে টেবিলে রেখে দিয়েছি, যার যেটা প্রয়োজন সে নিয়ে খাবে। আমার শরীর আর চলছে না। কাল রাতের মারের ব্যথায় আমার পুরো শরীর ব্যথা করছে। কোনো রকমভাবে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে জ্বর আসছে, কেমন যেন ঠান্ডা লাগছে। দুপুরে খাবার টেবিলে সবাই একে একে বসে পড়ছে খাবার খাওয়ার জন্য, কিন্তু রিতাকে দেখতে না পেয়ে রেহেনা বেগম বলে, কি হলো, রিতা আসেনি এখনো খেতে? রেহেনা বেগম এর কথা শুনে রেহেনা বেগম এর যা মিমি বেগম মুখ বাঁকিয়ে বলে, ও আসেনি তো কি হয়েছে? ওর জন্য কি আমরা না খেয়ে থাকবো নাকি? আমি কখন বললাম রিতা না এলে আমরা খেতে পারবো না? বলনি, তাহলে অপেক্ষা করছো কেন? ওই মেয়ের জন্য। বলেই তিনি খাওয়া শুরু করে। সবাই খাওয়া শুরু করে, রেহেনা বেগম এর মনটা কেমন করে রিতার জন্য। তিনি খাওয়া শেষ করে রিতার খাবার প্লেটে সাজিয়ে নিয়ে রিতার রুমে এসে দেখে রিতা বিছানায় ফ্যান অফ করে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে। রিতাকে এভাবে শুয়ে থাকতে দেখে তার কপালে ভাঁজ পড়ে। সে খাওয়ারটা টেবিলে রেখে রিতার পাশে বসে মাথায় হাত দিতেই চমকে উঠে, ওর পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে কটা বাটিতে করে পানি আর একটা রুমাল ভিজিয়ে রিতার কপালে রাখে। তারপর তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে জ্বরের ওষুধ এনে খাওয়ায়। এভাবে জ্বরপট্টই আর ওষুধ খাওয়ানোর ফলে আস্তে আস্তে রিতার জ্বর কমতে শুরু করে। রাত 8টা বাজে। রিতা বিছানায় শুয়ে মাথা ব্যথায় ভুগছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে। তার এ সময় মায়ের কথা মনে পড়ছে। তার মা থাকলে তাকে এ সময় একা রেখে কোথাও যেত না। তার মাথায় হাত বুলিয়ে দিত। তার কি খেতে ইচ্ছা করছে সেটা বানিয়ে খাওয়াতো। তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এসব কথা ভাবার সময় বুক থেকে দীর্ঘ শ্বাস বের হয়। এসব ভাবনা যে কখনো পূরণ হবে না। তার যে মা নেই, বাবা নেই, সে যে এতিম। কথাগুলো মনে হতেই সে ডুকরে কেঁদে ওঠে। কেন আর 5টা স্বাভাবিক মানুষের মতো তার জীবন হলো না? এ পৃথিবীতে এতিমদের টিকে থাকা মেয়ে খুব কঠিন।
রাতে খাওয়ার টেবিলে বসে আছে, সবাই সাথে রিতাও আছে। সে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে রিতা ভাত না খেয়ে পানি খেয়ে উঠে পড়ে। তার উঠা দেখে রেহেনা বেগম বলে, কি হয়েছে, খাওয়া শেষ না করে উঠলি কেন? আমার খেতে ইচ্ছে করছে না। রিতার কথা শুনে রেহেনা বেগম বলে, কি খাবি বলো, আমি বানিয়ে আনছি। রিতা সবার দিকে তাকিয়ে বলে, আমি কিছু খাব না, কিছু বানাতে হবে না, তুমি খাও, আমি ঘুমাবো। কথাটা বলেই ওখান থেকে রুমে যেতে পিছন থেকে ছোট মা বলে, ঢং দেখে জান বাঁচে না, সারাদিন ঘুমিয়েও নাকি তার ঘুম ফুরাই না, যত সব নেকামি। কথা শুনে রিতা পিছনে আর না তাকিয়ে নিজের রুমে চলে গেল। রাত 1টা বাজে। রিতা বসে বসে পড়েছে। জ্বর কিছুটা ছুটেছে, তাই বই নিয়ে পড়তে বসেছে। এডমিশন এর জন্য কোচিং এ ভর্তি হবে না সে, নিজে যা পড়বে তাই। অয়থা ওর পিছনে কে এত টাকা খরচ করবে, তাই মন দিয়ে পড়ছে সে। পড়তে পড়তে রাত 2টা বেজে গেছে, কখন সে বুঝতেই পারেনি। পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে সে তো সুন্দর না দেখতে, উজ্জ্বল শ্যামলা, তার মুখটাও ছোট ছোট, মুখে ব্রণের দাগ। তার মতো অসুন্দর মেয়েকে কি করে এমন সুদর্শন পুরুষ পছন্দ করবে? অভিমান হলেও তুমি আমাকে। তারপর বড় মার কথায় এক পর্যায়ে আমার সাথে অমিত ভাইয়ের বিয়ে দিয়ে দিল। বিয়ের প্রথম বাসর রাতে অমিত ভাই আমাকে বলে, তুই আমার মাকে ভুলিয়ে বালিয়ে কৌশল ব্যবহার করে আমাকে বিয়ে করলি কেন? না অমিত ভাই, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আপনার মা আমাকে পছন্দ করে বিয়ে দিয়েছে আপনার সাথে। তুই কি করে ভাবলি তোর মতো এতিম মেয়েকে আমি বিয়ে করব? আমি বাবার দিকে তাকিয়ে শুধু তোকে বিয়ে করেছি। আর তুই কি না চাস এ বাড়িতে রাজরানী হয়ে থাকতে, তা কখনো সম্ভব না। তোর এই আশা কোনোদিন পূরণ হবে না। আমি বললাম, দেখুন, আপনার মা আমাকে পছন্দ করে আপনার সাথে বিয়ে দিয়েছে, এখানে আমার কি দোষ? তোর দোষ মানে? তুই রাজি হলি কেন? তোর রাজি হওয়াটাই তোর অপরাধ। তোর মতো কালো মেয়েকে আমার বড় করে নিব কি করে ভাবলি? এই কথা বলে অমিত ভাই তার স্টোর রুমে ঘুমাতে গেল। আমি কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, হয় আল্লাহ, আমার কপালে কি এই পরিণতি ছিল। কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। হঠাৎ অমিত যে রুমে ঘুমায় সে রুম থেকে কিসের যেন আওয়াজ আসছে, মনে হচ্ছে কোনো মেয়ের শব্দ। আমি অবাক, এই রুমে তো অমিত একা, তাহলে মেয়েদের মতো শব্দ হচ্ছে কেন? আমি ধীরে ধীরে রুমের দরজার কাছে গেলাম এবং দরজায় টোকা দিতে সাহস পেলাম না। কিন্তু আমার একটাই রহস্য খুঁজে বের করতে হবে। স্টোর রুমে কিসের আওয়াজ, এটা আমার জানতে হবে। কিন্তু আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমাকে কালো করে তুমি তো বানিয়েছ, তাহলে তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যখন রাতে ঘুমাতে গেলাম হঠাৎ আবার সেই রুম থেকে আওয়াজ আসছে। সেই দিন হয়তো আমার অমিত হাসান দরজা ভিতর থেকে নক করতে মনে ছিল না, আর তাই আমি দরজায় দিয়ে রুমে গিয়ে দেখি আমার বান্ধবীর সাথে বসে গল্প করছে, হাসাহাসি করছে। আমার বান্ধবী বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি অমিত, তুমি তোমার কালো ভূতনি বউকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। অমিত হাসান বলছিল, রিতাকে প্রতিদিন মারধর করি, তারপরও বাড়ি থেকে যায় না। আমি যে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছি, সেদিকে তাদের কোনো খেয়াল নেই। আমাকে দেখার আগেই আমি চলে আসলাম। আমি তাদের দৃশ্য দেখে আমার মনকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার বান্ধবী দেখতে অনেক সুন্দরী আর তাই তাকে ভালোবাসে, আর আমি দেখতে কালো, তাই আমাকে সে পছন্দ করে না। আমি কালো হয়েছি, এটা তো আমার হাত নেই, উপরওয়ালাই হবে। আর আপনারা কোন ধরনের গল্প শুনতে ভালোবাসেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার স্বামী আমাকে বিয়ে করেছে তার বাবার মন রক্ষার্থে, কিন্তু আমাকে তার পছন্দ না, এটা আমি বিয়ের আগে জানতাম না। আমার স্বামীর বাসায় একটা কাজের মেয়ে ছিল। আমার স্বামী আমার হাতের চা খেত না, সবসময় কাজের মেয়ের হাতে তৈরি করা চা খেত। আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্বামী কাজের মেয়ের হাতে তৈরি করা চা খেতে চায় কেন? আমিও তো ভালো করে চা বানাতে পারি। একদিন আমার স্বামী রুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। মূল বিষয়টা তাহলে বলি, আমায় একটা কাজ দিবেন, আমি সব কাজ করতে পারবো, আর আমায় বেতনও কম দিবেন। মেয়েটার মুখ দেখে মনে হয় 2-3 দিন পেটে কিছু যায়নি। বয়সটা খুব বেশি হলেও 22-এর কাছাকাছি হবে। বাহিরে জ্বর হচ্ছে খুব,
মাঝে মাঝে বাজ পড়ছে। চেহারা হালকা শুকানো মনে হলেও লাবণ্যতা হারিয়ে যায়নি। মেয়েটি দেখতে অনেক সুন্দর, চেহারায় একটা মায়া আছে। মোল্লা বাড়ির বর কর্ত্রীও সেই মায়া থেকে রক্ষা পেলেন না। তার মনে মেয়েটার জন্য অদ্ভুত একটা অনুভূতির জন্ম হয়। তিনি বললেন, তুমি কি রান্না করতে পারো? জি, পারি। ঠিক আছে, আমার ছেলের বিয়ে, রান্নার জন্য লোক নেওয়া হয়েছে। তুমি তাদের হাতে হাতে সাহায্য করবে, পাশাপাশি অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেগুলো করবে। কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হলে তোমায় চলে যেতে হবে না, তুমি আমাদের বাড়িতেই কাজ করবে। জি, তাহলে ভিতরে গিয়ে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, আগে মাথা ভালো করে মুছে কিছু খেয়ে নাও। মেয়েটা ছলছল চোখে বাড়ির বর কর্ত্রীর দিকে তাকালো, যেন অশেষ কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক স্বরূপ এখনই তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। বাড়ির বর কর্ত্রী বললেন, আমি বাড়ির কাউকে ডাক দিচ্ছি, সে তোমাকে ভিতরে নিয়ে গিয়ে সব বুঝিয়ে দিবে। বর কর্ত্রীর ডাক শুনে বাড়ির ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। বয়সটা খুব বেশি হলে 18-19 হবে। পরনের পোশাক বেশ দামি, গলায় স্বর্ণের অলংকারও পরা। মনে হয় এই পরিবারেরই কোনো সদস্য হবে বা কোনো আত্মীয় হতে পারে। মেয়েটা এসেই বলল, পুপি, আমায় ডেকেছ? হ্যাঁ রে, শোন, এই মেয়েটা আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে। ওকে ভিতরে নিয়ে গিয়ে আগে কিছু খাওয়াবি, তারপর কাজগুলো বুঝিয়ে দিবি। ঠিক আছে ফুপি। মেয়েটা বাড়ির ভিতরের দিকে গেল। বাড়ির বর কর্ত্রী এতক্ষণ লক্ষ্য করেননি, কিন্তু এবার তিনি লক্ষ্য করলেন মেয়েটার চেহারাটা অনেক সুন্দর। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হিসেবে যদি কারো নাম সবার আগে আসে, তাহলে নিঃসন্দেহে তিনি হলেন মোহাম্মদ কাশেম মোল্লা, আর তার স্ত্রী হলেন আফসানা বেগম। মোল্লা বাড়ির বরকর্তা হলেন মোহাম্মদ কাশেম মোল্লা এবং বরকর্ত্রী হলেন আফসানা বেগম। শহরের মাঝখানে 3 তলা বিশিষ্ট বড় একটা বাড়ি আলো ঝলমল করছে। শান শওকত ও আভিজাত্যের ছোঁয়া পাওয়া রাজকীয় এই বাড়িতে বিয়ের আমেজ। বাড়ির একমাত্র ছেলে সোহাগ মোল্লার বিয়ে। আত্মীয় স্বজন ও তাদের কোলাহলে মুখর পুরো মোল্লা বাড়ি। সোহাগ নিজের ঘরে পোশাক পরে রেডি হচ্ছে, বাহিরে বন্ধুদের সাথে আড্ডা আছে। সোহাগ দেখতে অনেক স্মার্ট, যে কোন মেয়ে তাকে পছন্দ করবে। তার বয়স 25 পেরিয়েছে। 2 মাস আগেই 25তম বার্থডে চলে গেছে। স্টাইল করা মাথার চুলে তো কোনো কথাই নেই। সোহাগ তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তাকে এইভাবে অবস্থায় দেখে বৃষ্টি বলল, এভাবে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? সোহাগ তাড়াহুড়োর মধ্যে উত্তর দিল, ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি। মা কোথায়? বাহিরে। ওকে, বাই। বৃষ্টি সোহাগের নিজের বোন, কিন্তু সে মেয়ে হওয়ায় বাবা মায়ের কাছে খুব একটা গুরুত্ব পায়নি। বৃষ্টির বিয়ে হয়েছে 2 বছর হলো। সোহাগের মা আফসানা বেগম মানে বাড়ির বর কর্ত্রী বাহিরে বসে আছেন। বাড়ির বাহিরে বসার একটা জায়গা রয়েছে, তিনি সেখানেই রয়েছেন। সোহাগ গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, আমি একটু ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি। আর 2 দিন পর তোমার বিয়ে। আজ আবার কিসের ফ্রেন্ড? সবাই তো এখানেই রয়েছে। মা, ওরা বিদেশ থেকে আসছে, ওদের মিট তো করতেই হবে। তাছাড়া কোম্পানির একটা ডিলও রয়েছে। বাপ ছেলে শুধু কোম্পানি নিয়েই থাকো। আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি সোহাগ, বিয়ের পর অবন্তীকে সময় দিতে হবে। ওহ মা, তুমিও না, যাও, কিন্তু সাবধানে। সোহাগ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আফসানা বেগম বসে থাকলেন। তিনি একাই রয়েছেন। এমনিতেই তিনি একা সময় কাটাতেই বেশি পছন্দ করেন। বাড়ির কর্তা কাশেম মোল্লা এখন অফিসে রয়েছেন। জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করেছেন তিনি। কাশেম মোল্লা নিজের পরিবারকে ভালোবাসেন, কিন্তু তিনি বিজনেসের পিছনে অধিক সময় ব্যয় করেন। সোহাগও তার মতোই হয়েছে। শ্রাবণ মাস, তাই সারাদিন মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি নিয়েই কাটে। মাঝখানে আকাশ ভেঙে ঢল নামে, সাথে বিদ্যুৎ চমকানোর কানে তালা লাগা শব্দ। সোহাগের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে সে খাওয়া দাওয়া করবে না, কারণ বন্ধুদের সাথে ছিল। টুকিটাকি খাওয়া দাওয়া হয়েছে,
রাতে কিছু কাজ করতে হবে। তাই সে দিয়াকে বলল, কেউ যেন তার ঘরে 1 কাপ কফি পাঠিয়ে দেয়। দিয়া সোহাগের মামাতো বোন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ঘরে ঢুকতেই সোহাগের ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করে কানে কথা বলতে বলতে এমন সময় হঠাৎ কফি হাতের মেয়েটাকে দেখে সোহাগ চমকে উঠে। মেয়েটা কফির কাপ হাতে সোহাগের ঘরে ঢোকে। সোহাগ মেয়েটার দিকে তাকিয়েই থমকে যায়। এই মেয়ে কে? এই মেয়েকে তো আমি আগে কখনো দেখিনি। মেয়েটা তো খুব সুন্দর। মেয়েটার চোখ দুটি এত সুন্দর কেন? আমি এই মেয়ের মুখখানা দেখে আমি এক অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম। মাশাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি! আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য মেয়েটির চেহারার ভিতর দিয়ে দিয়েছে। আল্লাহ যেন নিজ হাতে তাকে তৈরি করেছেন। আমি তাকে দেখে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু এই মেয়ে কোথায় থেকে আসলো? এর আগে তো আমি কখনো তাকে দেখিনি। কে এই মেয়ে? ভাইজান, কফি ঠান্ডা হয়ে যাবে, দরুন কফি খান। আমি তার হাত থেকে কফিটা নিলাম এবং কফিটা খেয়ে নিলাম। অনেক স্বাদ হয়েছে কফি, তুমি তো দেখি ভালো কফি তৈরি করতে পারো। সোহাগ তার মাকে ডাক দিয়ে বললেন, মা, এই মেয়েটিকে আমি তো এর আগে এই মেয়েকে দেখিনি। বাবা, এই মেয়েটি একটি অচেনা মেয়ে, তার পরিচয় সম্পর্কে আমরা কিছুই জানি না। একদিন হঠাৎ করে আমাদের বাসায় ঢুকে বলতেছে আমাকে একটা কাজ দিবেন, আমি সব কাজ করতে পারবো। মেয়েটির কথায় এবং তার অসহায় দেখে আমরা তাকে বাড়ির কাজের মেয়ে হিসেবে স্থান দিয়েছি। মা, তুমি খুব ভালো করেছো এই মেয়েটিকে জায়গা দিয়ে। ঠিক আছে বাবা, তুমি এখন চলো, তোমার জন্য সবাই ওয়াট করতেছে। তুমি এখনই বর সেজে যেতে হবে। ঠিক আছে মা, আমি রেডি হচ্ছি, তোমরা ওদের বলে দাও, তারপর আমি বিয়ে করে ফেলি। একদিন কাজের মেয়েটি বলল, ভাইজান, ভাবি অনেক সুন্দর, আপনি যেমন ভাবিও তেমন, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। কি বলছো তুমি? তুমি কি জানো এই বিয়েতে আমি রাজি ছিলাম না, শুধু আমার বাবার কথায় আমি রাজি হয়েছি। বাবার খুব ইচ্ছা ছিল তাকে বউ করে আনার, বাবার দিকে তাকিয়ে আমি বিয়ে করেছি। আচ্ছা, তোমায় একটা কথা বলি, তোমার বাসা কোথায়? তোমার মা বাবা ভাই বোন তারা কোথায়? ভাইজান, আমি কিছুই জানি না। আমার ছোটবেলা থেকে বড় হয়েছি একটা অনাথ আশ্রমে। আমার জন্মের পর আমার মা বাবা কাউকে দেখিনি। আমার মা বাবা কোথায় থাকে, বেঁচে আছে কিনা মরে গেছে, তা আমি কিছুই জানি না। মেয়েটি এই কথা বলার সাথে সাথেই হাইমাও করে কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম, তুমি কাঁদছো কেন? মেয়েটির কান্না আমি কিছুতেই থামাতে পারছি না। মেয়েটিকে বললাম, তুমি কেঁদো না, তুমি এই বাড়িতে থাকবে, তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি এনে দিব, ঠিক আছে? এখন আর কেঁদো না। আচ্ছা, তোমার নামটা কি? যেহেতু তুমি এই বাড়িতে আছো সেহেতু তোমার নামটা জানা দরকার, তোমায় কি নামে ডাকবো? মেয়েটি বলল, দেখুন ভাইজান, আমার নাম অনাথ আশ্রমে সবাই মুমিনা ডাকতো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাকে মুমিনা ডাকবো। আচ্ছা যাও, এখন গিয়ে ঘুমাও। পরদিন সকালে দেখি ভাইজান ভাবির লগে কি নিয়ে যেন কথা কাটাকাটি করতেছে। আমি আড়াল থেকে শুনতে তাদের সব কথা শুনছিলাম। সোহাগ ভাইয়া বলতেছে, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়ে দিয়েছে। তুমি এসব কি বলছো? তার মানে তুমি আমায় পছন্দ করে বিয়ে করনি? না, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করিনি, আমার বাবার কারণে আমি তোমাকে বিয়ে করেছি। তাহলে তুমি আমায় বিয়ে করলে কেন? এখন আমার কি হবে? তোমার কি হবে তা আমি কিছুই জানি না। আমি ঘুমাতে গেলাম। এই বলে সোহাগ ভাইয়া তার রুমে ঘুমাতে গেল, আর ভাবি তার রুমে একা একা বসে কান্না করছে। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি তুমি কাঁদছো কেন? আর বলিস না, তোর সোহাগ ভাই নাকি আমায় পছন্দ করে বিয়ে করেনি, বিয়ে করেছে তার বাবার জবরদস্তিতে। এখন আমি এই বাড়িতে থেকে কি করব যেখানে আমার স্বামীর মর্যাদা পাবো না? উঠতে বসতে নানান কথা বলবে, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মমিনা, এখন আমি কি করব? ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হইয়া যাইব। সোহাগের ডাক দিল, মমিনা, তুমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আমি যাই, ভাইজান চা বানিয়ে নিতে বলছে। ঠিক আছে যাও। নিজের বউকে রেখে কাজের মেয়েকে বলছে চা বানিয়ে নেওয়ার জন্য। হায়রে কপাল! কাজের মেয়েটি সোহাগের ঘরে চা নিয়ে গেল। ধন্যবাদ, বসো এখানে। মমিনা, তুমি জানো তুমি কতটা সুন্দর, তোমাকে আল্লাহ যেন তোমায় নিজ হাতে তৈরি করেছে। কি যে বলেন ভাইজান, আমার থেকে ভাবি কত সুন্দর। দূর, ওর কথা বলো না, ওকে আমার ভালো লাগে না। ভাইজান আমি যাই। কই যাইবা? আর কিছুক্ষণ বস, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা ভাইজান?
এই মুহূর্তে ডাক পড়ল, কাজের মেয়েটি কোথায় গেল? মা ডাকছে আমায়, আমি যাই। ঠিক আছে। এইদিকে তার বিয়ে করা স্ত্রী বলল, আপনি নাস্তা করবেন না? নাস্তা করতে আসেন। সোহাগ তার উত্তরে বলল, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। এই কথা বলে সোহাগ ঘর থেকে বের হয়ে গেল। আমার স্ত্রী মায়ের কাছে গিয়ে নালিশ করে বলল, আপনার ছেলে আমার কোনো কথাই শোনে না, এমনকি আমার সাথে সময় দেয় না। কি বলছো বৌমা? এ কথা তুমি আমায় আরো আগে বলনি কেন? আজ বাড়িতে আসুক। রাতে যখন সোহাগ ঘরে আসলো তখন তার মা জিজ্ঞেস করলেন, বৌমার কোনো কথা রাখো না কেন? বৌমাকে তোমার পছন্দ হয়নি? না মা, তুমি তোমার বৌমাকে নিয়ে তুমি থাকো। কেন বাবা, তুমি তো বিয়ের আগে এমন ছিলে না, এখন এমন হলে কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি মা, আমি ঠিক আছি। মা আমি ঘুমাবো, ডিস্টার্ব করো না তো। সোহাগ তার রুমে গিয়ে মমিনাকে ডাকলো, মমিনা এক কাপ চা দিবে আমায়? জি ভাইজান, আমি চা নিয়ে আসছি। সোহাগ ভাই রুমে চা নিয়ে যেতেই বলল, বসো মমিনা। না ভাইজান, আমি বসবো না, আমার কাজ আছে, ঘরে রান্না বান্না করতে হবে। আরে রাখো তুমি কাজ, আমি তোমায় একটা কথা বলতে চাই, ওদিন মায়ের জন্য বলতে পারিনি। বলেন ভাইজান, কি বলবেন? মমিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? ভাইজান কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি একটা সামান্য কাজের মেয়ে, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, আর বিপদে পড়ে আপনার বাসায় কাজের মেয়ে হিসেবে আমাকে আপনার বাবা মা আমাকে জায়গা দিয়েছে। আমি কি আর আপনি কি? মমিনা, আমি কিছুই বুঝি না, তুমি কে, কি তোমার পরিচয় কি, আমার কিছুই জানার দরকার নেই। আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে রাজরানী করে রাখব। আমাদের এই সকল কথা ভাবি মানে সোহাগের স্ত্রী আড়াল থেকে শুনে কান্না করতে শুরু করে দিল। কান্না করতে করতে তার রুমে গেল, বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। এমত অবস্থায় সোহাগের মা বৌমাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে বৌমা, তুমি এভাবে কাঁদছো কেন? এইভাবে কেন কাঁদছি? আমার সাথে আসুন, দেখুন নিজ চোখে কাজের মেয়ের সাথে আপনার ছেলে রোমান্টিক গল্প করছে, তাকে সে বিয়ে করতে চায়। আমি তাদের সব কথা শুনেছি। সোহাগের মা রাগান্বিত হয়ে ডাক দিল, এই মেয়ে, কাজের মেয়ে, আমি তোকে আমার বাড়িতে জায়গা দিয়ে কি ভুল করেছি? তুই আমার ছেলের সাথে গল্প করার জন্য এখানে এনেছি? আমার ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? না মা, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায়। এই কথা বলতেই সোহাগের মা আমাকে একটা থাপ্পড় মেরে বলে, বের হ আমার বাড়ি থেকে। সোহাগ তখন বলল, মা, মমিনা এই বাড়িতেই থাকবে। মমিনাকে আমি ভালোবাসি মা, আমি তাকে বিয়ে করে এই বাড়িতে রাখতে চাই। আমি তা কিছুতেই হতে দিব না, আমি বেঁচে থাকতে। মা চুপ, তুই আমাকে মা বলে ডাকবি না। মায়ের কথা শুনে সোহাগ স্তব্ধ হয়ে গেল। ঠিক আছে মা, আমি এই বাড়িতে থাকব না। মমিনা বলল, ভাইজান, আমার জন্য আপনি এই বাড়িতে থাকবেন না কেন? আপনি থাকেন, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। না মমিনা, তুমি থাকো। এই বলে সোহাগ চলে গেল। এই দিন সোহাগ রাতে বাড়িতে ফিরেনি। মা তার বৌমার রুমে গিয়ে বলল, সোহাগ আসছে। না মা, সোহাগ তো এখনো ফিরেনি। মমিনাকে ডাক দিয়ে বলল, সোহাগ কোথায়? আমি তো জানি না মা। পরের দিন সকালে লোকে বলাবলি করতে লাগলো, এটা কে মাটিতে পড়ে রইল? কাছে গিয়ে দেখে, হায় হায়, এটাতে মোল্লার ছেলে সোহাগ। ও এভাবে মাটিতে পড়ে রইল কেন? কাছে গিয়ে দেখে সোহাগ দুনিয়াতে নেই, ময়রা পইরা রয়েছে। আর তার হাতের মুঠোতে একটা চিঠি দেখতে পেল। লোকজন সোহাগকে নিয়ে বাড়ির সামনে রাখল। সোহাগের মা কোথায়? আপনি, আপনার ছেলে মইরা গেছে। সোহাগের মা দৌড়ে এসে সোহাগের মুখটা দেখে মা জ্ঞান হারিয়ে ফেলল। একটা লোক বলল, ওনার স্ত্রী কোথায়? ওনাকে ডাক দেন তো। সোহাগের স্ত্রী কান্না করতে করতে আসলো। লোকটি তার হাতে চিঠি দিয়ে বলল, মৃত অবস্থায় তার হাতে আমরা এই চিঠি পেলাম। চিঠিটা খুলে দেখল, চিঠিতে লেখা, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর আমি যেদিন কাজের মেয়েটিকে দেখেছিলাম সেদিন থেকেই ভেবেছিলাম তাকে আমার করে নিব, কিন্তু তা আমার কপালে নেই। মা, তোমার কাছে একটা অনুরোধ, মমিনাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। মায়ের জ্ঞান ফিরতেই তার স্ত্রী মায়ের হাতে চিঠিটা ধরিয়ে দিল। মা চিঠিটা পড়ে কান্না করতে করতে বলল, বাবা, তুই আমার উপর অভিমান করে চলে গেলে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সকলের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা সোহাগের মতো এমন কাজ করবে না। ভালোবাসার জন্য এভাবে নিজেকে শেষ করতে নেই, তাহলে আখেরাত এবং দুনিয়া দুটোই হারাবে।
বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমার একটা সৎ বোন ছিল, নাম অনিমা। আমার সৎ বোনটি থাকতো আমাদের বাসা থেকে 1 কিলোমিটার দূরে। একদিন আমাদের বাসায় আমার সৎ বোনকে বেড়াতে নিয়ে আসলাম। তারপর এক রাতে যা ঘটল তা শোনার পর তোমারা থমকে যাবে। তাহলে মূল ঘটনাটি বলি। আমি কোনোদিন বাবাকে মায়ের গায়ের উপর হাত তুলতে দেখিনি। আজ হাত তুললেন। আমার মাকে বাবা আজ মারলেন, কিন্তু মায়ের চোখে পানি নেই। রাগে দাঁতে দাঁত চেপে কিরমির করছেন। বাবার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। বাবা ভেজা গলায় বললেন, উঠতে বসতে যে সোহানার খোঁটা দেও সে আজ মরে গেছে। এবার খুশি তো? এখন থেকে অন্তত আমাকে রেহাই দেও। সোহানা নামটা আমি আজ প্রথম শুনিনি। আগেও বহুবার মায়ের মুখে শুনেছি। মা বাবার সাথে একটু রেগে গেলেই সোহানার নাম উঠে। আমি দু একবার জানতে চেয়েছিলাম মায়ের কাছে, কে এই সোহানা? মা মুখে ভেঙচির আকৃতি এনে ভাষাকে বিকৃতি করে বলেছিল, তোর বাপের প্রেমিক লাগে। আমারে বিয়ে করার আগে সোহানার লগে তোর বাপের সংসার ছিল। বাবা মাথা নিচু করে সেদিন আমার সামনে থেকে চলে গিয়েছিল। বুঝাই যাচ্ছে নিজের ছেলের সামনে তিনি বেশ অপমানিত হয়েছেন। বাবার জন্য আমার বড্ড মায়া লাগে। মায়ের এই গালি প্রতিবাদ বাবা কোনোদিন করেননি, কিন্তু আজ প্রতিবাদ করেছেন। প্রতিবাদের ভাষা ছিল সজোরে একটি থাপ্পড়। বিগত এত বছরের রাগ বাবা একটি থাপ্পড়ে কমাতে পেরেছেন তো? আমি দুপুরের খাবার খেতে বসেছি, মা তরকারি দিচ্ছিলেন। বাবা এলেন হঠাৎ ঘরে। তখনই মায়ের হুঙ্কার, আমারে ঘুমে রাইখা কাউরে কিছু না কইয়া কার কাছে গেছিলা? কইয়া গেলে কি হইত? না করতাম আমি? এত বছরেও না কইরা ফিরাইতে পারছি? বাবা এগিয়ে এলেন, থাপ্পড় দিয়ে সোহানার মৃত্যু সংবাদ প্রকাশ করলেন। এমতাবস্থায় আমার গলা দিয়ে আর ভাত নামবে না। বাবা ঘর থেকে চলে গেলেন। মায়ের দিকে তাকিয়ে বুঝলাম মৃত্যু সংবাদ শুনে রাগ একটু কমেছে। আমি খাবার রেখে নলকূপে হাত ধুয়ে ফেলেছি। মনটা কেমন খারাপ লাগছে। বাবা যে আজ আর এ যাবেন না বুঝাই যাচ্ছে। তার চেয়ে ভালো আমি আড়তে গিয়ে বসি। কাস্টমারকে চাউল দিতে দিতে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখা যাবে। রাত তখন 12টা হবে। আমি বই পড়ছিলাম। হুমায়ুন স্যারের মিশির আলী সমগ্র বইয়ের তন্দ্রা বিলাস আমার দুই চোখে তন্দ্রা কাটিয়ে দিল। দরজায় ঠকঠক। দরজার ওপাশ থেকে বাবার গলার শব্দ, রিয়াদ, ঘুমিয়ে পড়েছিস? আমি কোনো জবাব না দিয়ে দরজা খুলে দিলাম। বাবা ঘরে ঢুকে আমার বিছানায় বসতে বসতে বললেন, ঘুম আসেনি এখনো? তোর সাথে গল্প করতে এলাম। বাপ বেটার গল্প অন্য কারো শুনতে হয় না, তাই এখন এলাম। তোর সমস্যা হবে না তো? আমি মুচকি হেসে বললাম, না বাবা, আমার আরো ভালো লাগছে যে তুমি এসেছো। আজ এই ঘরেই ঘুমাও। মায়ের ব্যবহারে মন খারাপ করে থেকো না। বাবা পা তুলে আয়েশ করে বসলেন। ইশারায় আমাকে চেয়ার টেনে কাছে যেতে ইঙ্গিত করলেন। আমি কাঠের চেয়ার নিয়ে বাবার মুখোমুখি বসলাম। বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর দেয়ালের দিকে তাকিয়ে বললেন, তোর অনেক কিছু জেনে রাখা দরকার। আমি তোকে জানাতে চাই। আগেও জানাতে চেয়েছি, সাহস হয়নি। ভেবেছি তোর মা যেমন অকথ্য ভাষায় কথা বলে হয়তো তোর জানা হয়ে যাবে, কিন্তু তুই জানিস না কিছুই। শুধু একটি নাম জানিস, সোহানা। তুই এই নামটি তোর মায়ের মুখে শুনেছিস। যতবার শুনেছিস আমি লজ্জা পেয়েছি, বলতে পারিনি কিছু। আজ বলবো। আমি গভীর মনোযোগ দিয়ে বাবার গল্প শুনছি। যে নাম নিয়ে মায়ের অকথ্য ভাষা, বাবার লজ্জা পাওয়া। অজানাকে জানতে অবশ্যই মনোযোগী হওয়া প্রয়োজন। বাবা একনাগারে গল্প বলছেন। লুকায়িত এক গল্প। তোর মায়ের মুখে সোহানা নাম শুনে হয়তো ভেবেছিলি আমার অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আছে। সত্য হলো, সোহানার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সোহানা আমার বিয়ে করা প্রথম স্ত্রী ছিল। তোর দাদা দাদি পছন্দ করে বিয়ে করিয়েছেন, তোর দাদার বাড়ির কাছেই। আমরা যে এত বছর ধরে তোর দাদা দাদিকে রেখে শহরে থাকি তার একটি কারণ এই সোহানা। তোকে নিয়ে যে প্রতিবার তোর দাদার বাড়ি যেতাম আমি তোর সাথে সাথেই থাকতাম, যেন আমাদের গ্রামের কারো কাছ থেকে এই বিষয়ে কিছু শুনতে না হয়।
তোর খারাপ লাগতে পারে শুনলে। তোর দাদা দাদি মারা যাওয়ার পর গ্রামে খুব একটা যাই না। তোর মা সব জানে, তবুও তোকে বলেনি যে আমি আগেও একটি বিয়ে করেছিলাম। আমার আর সোহানার একটি সন্তানও আছে, নাম অনিমা। তোর সৎ বোন অনিমার মতো তোর নামটাও বাংলার 12 মাসের একটা নাম। তোর মা আমার দ্বিতীয় স্ত্রী। সে যাই হোক, সোহানার সাথে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পর সে পরবর্তীতে আবার বিয়ে করে এক স্কুল মাস্টারকে। তোর দাদার বাড়ি থেকে কয়েকটা গ্রাম পরে। 8 বছর সংসার করলেও আর কোনো সন্তানাদি হয়নি। স্কুল মাস্টার মারা গেলেন আলসার হয়ে। আমি সব খোঁজই রাখতাম। রাখার কারণ অনিমা আমার মেয়ে। আমি তাকে আমার কাছে রাখতে পারিনি। মাস্টার মারা যাওয়ার পর সেই সংসারে টানাটানি অবস্থা। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, কয়েকটা সংসার চালানোর তৌফিক দিয়েছেন। আমি প্রতি মাসেই যাই সেই এলাকায়। কাউকে দিয়ে খবর পাঠালে অনিমা আসে। বাবা বলে এসে জড়িয়ে ধরে। কত শত বায়না তার। আমি আসার পথে পুরো মাসের খরচ দিয়ে আসি অনিমার হাতে। তোর মা এসব জানে। আমি গোপন করি না তোর মায়ের কাছে। আমি অনিমার জন্মদাতা। সে আমার কাছে মেয়ে হিসেবে পাও না, আমি তা দেবই। আমি অনিমার মায়ের সাথে দেখা করি না। দেখা করাটা বেমানান, লোকে মন্দ বলবে। তাই লোক মারফত অনিমাকে ডেকে আনি। আর এখন তো সরকারি কলেজেই অনার্স শেষ করবে এই বছর। এখন তো কলেজে গেলেই মেয়ের সাথে দেখা করতে পারি। কিন্তু ওই যে আমি তোর মায়ের কাছে কোনো কিছু লুকাই না। তোর মা মনে করে আমি হয়তো অনিমার মায়ের সাথেও দেখা করি। এজন্যই রাগের মাথায় 2-4টে কথা শোনায়। এতে আমার খারাপ লাগে না। শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে। কিন্তু তুই? বাবা, 1 মিনিট। আমি বাবাকে থামিয়ে প্রশ্ন করলাম, এত বড় জীবন ঘটিত বিষয়টা মায়ের কাছেও লুকিয়ে রাখো না? তাহলে আমি শুনলে কি সমস্যা বাবা? বাবা উত্তরে বললেন, আসলে আমি চেয়েছিলাম তুই বড় হলে সব বলবো। তোর মানসিক বেড়ে ওঠাতে মস্তিষ্কে কোনো প্রভাব পড়ুক, সেটা চাইতাম না। কিন্তু ভুলেই গিয়েছিলাম যথেষ্ট বড় হয়েছিস। ইন্টার পরীক্ষা দিয়ে আর পড়লি না। অনিমা শুনেও কষ্ট পেয়েছে। ও হ্যাঁ, অনিমা কয়েকবার বলেছিল তোকে সব জানাতে, আমি সাহস পাইনি। তবে বিশ্বাস কর, অনিমার মায়ের সাথে আমি দেখা করতাম না কখনো। কিন্তু আজ মৃত্যু সংবাদ শুনে না গিয়ে থাকতে পারিনি। তার উপর তোর মায়ের এমন কথাটুকু সহ্য হয়নি। তাই আমার কোনো ভাই বোন নেই, এমন একটি আক্ষেপ ছিল সবসময়। আজ বাবার মুখে শুনলাম আমার একটি বোনও আছে, আমার বড় আপু, নাম অনিমা। কোনোদিন দেখিনি। বাবা দেয়ালের দিকে তাকিয়ে আছেন, চোখ দুটো ছলছল। সোহানা নামের মানুষটির জন্য বাবার চোখে পানি। থাকাটা স্বাভাবিক। আমি বাবাকে প্রশ্ন করলাম, তুমি ছেড়ে দিয়েছিলে কেন বাবা? বাবা দেয়াল থেকে দৃষ্টি আমার দিকে দিলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সম্পর্কে কিছু না বলাই উত্তম। এতটুকু জেনে নে আমাদের মনের মিল ছিল না। তবে বুঝতে একটু দেরি হওয়াতে 4.5 বছর সংসার টিকেছিল। পরে আর টিকেনি। অনিমাকেও নিয়ে গেছে, আমার কাছে কোনোভাবেই রাখতে পারিনি। জোর করলে হয়তো পারতাম। আইনে গেলে অনিমাকে রাখতে পারতাম। থানা পুলিশ করে কোর্টে গিয়ে এতসব করতে ইচ্ছে হয়নি। আমি কিছু বলতে যাব তার আগেই বাবা কিভাবে যেন প্রসঙ্গ পাল্টে ফেললেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, মেঘনা দিয়ে এক ট্রলার ভর্তি ধান আসার কথা। মুন্সিগঞ্জ বাজারের পরিচিত পাইকারদের থেকে কিনেছি। সন্ধ্যায় আসার কথা। রাত 9টা অবধি বসেছিলাম, আসেনি। দোকানের আওলাদের কাছে নাম্বার আছে। সকালে আড়ত এগিয়ে একটু খোঁজ করিস তো। আসলে রসিদ দিবে, টাকা দিয়ে দিস। কথাটুকু বলে বাবা উঠলেন। উঠে সাথে সাথে চলে গেলেন না। একটু দাঁড়িয়ে থেকে আবার বললেন, রাত 1টা বেজে যাচ্ছে, জেগে থাকিস না, ঘুমিয়ে পড়ো। সকালে আড়ত যাবি। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি চেয়ার আগের জায়গা নিয়ে এলাম। আজ আর তন্দ্রা বিলাস পরে শেষ করা হবে না। বিছানায় গা এলিয়ে দিলাম। ঠিক 1 সপ্তাহ পরে বাবা হঠাৎ মারা গেলেন। আমি আড়তে ছিলাম। খবর পেয়ে ছুটে এসেছি বাড়িতে। বাড়ি ভর্তি মানুষ। কেউ মারা গেলে পরিচিত সবাই শেষ দেখা দেখতে আসে।
মা বিলাপ করে কান্না করছেন। মায়ের মুখেই শুনতে পেলাম, সকালে শুধু বলেছিলেন বুকটা ব্যথা করে। মা ভেবেছেন খাওয়ার পর হয়তো এমনিতেই ব্যথা করছে, তাছাড়া ব্যথা ততটা বেশিও না। কিছু না বলে বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার মাথার উপর বটগাছের ছায়া ছিলেন। নিজেকে খুব অসহায় লাগছে। এত বড় পৃথিবীতে নিজেকে একা লাগছে। আমার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সান্ত্বনা দিতে এগিয়ে এলেন এলাকার কয়েকজন। মানুষের সামনে কান্না করাটা অন্য সময় হলে লজ্জাকর পরিস্থিতি হতো, কিন্তু এখন লজ্জা লাগছে না, শুধু পানি পড়ছে। এক এক করে সব আত্মীয় স্বজন এলো। শেষ বিদায়ের আয়োজন চলছে। কবর খুঁড়তে লোক গেছে কবরস্থানে। এ যেন এক অনুষ্ঠান চলছে, শেষ বিদায়ের অনুষ্ঠান। বাবা মারা যাওয়ার মাস পেরিয়ে যাচ্ছে। আমি আড়তে বসে আছি। বাবার অবর্তমানে দায়িত্ব বেড়ে গেছে। হঠাৎ আমার অবচেতন মনে খানিকটা ধাক্কা লাগল। অনিমা, আমার একটা মাত্র বোন, বাবার মেয়ে। তাকে তো খবর দেওয়া হয়নি। আমার কাছে তো ফোন নাম্বারও নেই। বাড়িও চিনি না, কোনো গ্রামে থাকে। বাবাকে শেষ দেখা হয়নি তার। এটা তো তার প্রতি মস্ত বড় অন্যায় হয়েছে। মায়ের কাছে কি আপুদের বাড়ির ঠিকানা আছে? না, মাকে কিছু বলা যাবে না। দাদার বাড়ির কেউ কি জানে? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, বাবা বলেছিলেন অনিমা আপু ঢাকা সরকারি কলেজ থেকে এবার অনার্স শেষ করবেন। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। একটা বড্ড ভুল হয়ে গেল। আপুকে বাবার মৃত্যু বাদ জানানোটা দরকার ছিল। ঢাকা সরকারি কলেজের দক্ষিণ দিকে অনার্স ভবন। আমার পরিচিত কেউ নেই এখানে। অনার্স ভবনের সামনে অনেকেই আছে। আমি এগিয়ে গেলাম। সবাই বয়সে আমার বড়। একসাথে ৩-৪ জন কথা বলছে দাঁড়িয়ে। আমি গিয়ে সালাম দিলাম। জানতে চাইলাম অনার্স শেষ বর্ষের অনিমা নামের কাউকে চিনে কিনা। সাথে সাথে একজন ডান দিকে তাকিয়ে একটু গলাটা উঁচিয়ে বলল, এই অনিমা, তোকে কেউ খুঁজতে আসছে। আমার চোখ দুটো যেন অপেক্ষা সইছে না। কেউ একজন এগিয়ে আসছে। আমার ৩-৪ বছরের বড় হতে পারে। দেখতে খুবই সুন্দর। ইচ্ছে করছে এখনই চিৎকার করে বলি, আপু আমি তোমার একমাত্র ভাই রিয়াদ। কিন্তু বলতে পারিনি। আমার গলার স্বর কি ভেজা, বুঝতে পারছি না। আমাকে খুঁজছ? কে তুমি? আপুর কথায় কি বলব ভেবে পাচ্ছি না। আসলে কে আমি? পরিচয়ের শুরুটা কিভাবে করব? মুখ ফুটে বললাম, আপু, আপনার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। একটু এদিকে আসবেন? অনার্স ভবনের সামনে দুর্বা ঘাসে শীতল পাটির মতো বিছানা পাতা। আমি আপুকে নিয়ে একটু আড়ালে গেলাম। আপুর কৌতূহলী চোখ। হঠাৎ বললাম, আমি রূপীপুর থেকে এসেছি। আমার নাম রিয়াদ। কথাটুকু বলে আপুর দিকে তাকালাম। আপু নির্বাক, চোখের পলক পড়ছে না। চোখ দুটো ভিজে উঠল আমার সামনে। আরেকটু এগিয়ে এসে আপু বলল, তোমাকে দেখার ইচ্ছে ছোটবেলা থেকে। আমার একটা ভাই আছে, আর তাকে আমি কখনো দেখিনি। এই কষ্টটা আমার অনেক বছরের। কত বড় হয়ে গেছো তুমি। আমার দৃষ্টি নিচের দিকে। ইচ্ছে করছে নিজের চোখের সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার চোখ থেকে এখন যেন কোনো পানি না পড়ে। আমি শত বৃথা চেষ্টা করে যাচ্ছি আটকাতে। আটকাতে আর পারলাম কই। এরই মধ্যে আপু আবার বলল, বাবা মারা যাওয়ার দিন গিয়েছিলাম তোমাদের বাড়িতে। আড়ত থেকে আওলাদ নামের কেউ একজন ফোন করেছিল। তোমাদের বাড়ির ঠিকানা নিয়ে গিয়েছিলাম। ২০ মিনিটের মতো ছিলাম। সবাই কান্না করছে। মানুষের ভিড়ে আমিও বাবার মুখখানি শেষবারের মতো দেখে নিয়েছি। দেখে কান্নাও করেছি। কিন্তু কেউ জানে না আমি কে। তোমাকেও খুঁজেছি। জিজ্ঞেস করিনি কারো কাছে। কে কবর খুঁড়তে গেল, কে বাজারে গেল। এসব বলার সময় শুনলাম তোমার নাম। কেউ একজন বলছে রিয়াদ কাপড় কিনতে গেছে। আমি আর সেখানে থাকিনি, চলে এসেছি। মাথা তুলে তাকাতে খুব ইচ্ছে করছে, কিন্তু চোখের পানি লুকাতে পারবো না। আপু আমার চোখের পানি মুছে দিচ্ছেন। বড় বোনের বুঝি এত মমতা থাকে, এত টান থাকে? আপু আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, তুমি ছোট হলেও এখন তোমার দায়িত্ব অনেক। মায়ের দিকে খেয়াল রেখো।
আমি আড়ত থেকে আসার সময় 20,000 টাকা নিয়ে এসেছি পকেটে ভরে। টাকাটা বের করে আপুর হাতে দিয়ে বললাম, আমি এখন আর ছোট নই আপু, অনেক বড় হয়েছি। মায়ের খেয়াল যেমন রাখতে পারবো, তেমনি আপুর জন্য এই ভাইটি আছে। আপু একটু চমকালেন বোধ হয়। তারপর টাকাটা আমার হাতে দিয়ে বললেন, আমি তোমার চেয়েও বড়, এখন আমার টাকা লাগবে না। মামার বাড়িতে থাকি এখন। আমি টাকা ফেরত না নিয়ে বললাম, টাকা নিতেই হবে। আপুর সব দায়িত্ব এখন থেকে তার ভাইয়ের। বাবা শুধু আমার একার নয়, তোমারও বাবা। তোমারও অধিকার আছে। আমাকে শুধু আপু ডাকতে দিও, বঞ্চিত করো না। অনার্স ভবনের সাক্ষী হচ্ছে 2 ভাই বোনের চোখ থেকে গড়িয়ে পড়া পানির। সামনে এগুচ্ছি। আড়তে যেতে হবে। আড়ত থেকে বাড়িতে। মা কয়েকদিন ধরে মনমরা থাকে। মায়ের কাছাকাছি থাকাটা দরকার। গল্প করা দরকার। সব দায়িত্ব এখন আমাকেই পালন করতে হবে। রিকশায় উঠে কিছু দূর এসে পেছন ফিরে দেখি আপু তখনও আমার চলে আসা দাঁড়িয়ে দেখছে, যেন ভাইকে বিদায় দিতে মন চাচ্ছে না। তার কিছুদিন পর আমি আপুকে বললাম, আপু তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে আসলাম। কিছুদিন আমাদের বাড়িতে চলো, একটু ঘুরে ফিরে আসো। ভালো লাগবে তোমার আপু। আমি আর না করলাম না। আমি বললাম, আমি তোমাদের বাড়িতে গেলে তোমার আম্মা অর্থাৎ আমার সৎ মা আমাকে দেখে সহ্য করতে পারবে না। আরে না আপু, কিছু হবে না। তুমি এসব কথা বাদ দিয়ে চলো আমার সাথে। আমিও ভাইয়ের কথায় মায়ের টানে আমি চলে গেলাম তাদের বাসায়। আমাকে আমার সৎ মা দেখেই মুখটা কেমন যেন আন্ধার করে ফেলল। আমি এতে কিছুই মনে করলাম না। এটা আমি স্বাভাবিকভাবেই নিলাম ব্যাপারটা। বাবা মারা যাওয়ায় মায়ের কষ্টটা অনেক বেড়ে গেল। আপু, আমি তোমাকে এখন থেকে কষ্ট করতে দিব না। যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে, আমি দিব। কারণ আমার একটা মমতাময়ী বোন আছে, আমি তা জানতাম না। আমার বাবা মৃত্যুর কিছুদিন আগে আমার সাথে বলেছে তোমার কথা। তাই আমি জানতে পারলাম যে আমার একটা বোন আছে। আজ আমি অনেক খুশি এমন একটা বোন পেয়ে। আমার মা আমার সাথে বলতো, তোর কোনো ভাই বোন নেই, কিন্তু বাবা আমাকে মৃত্যুর আগে বলে গেল। বাবা এতটা দায়িত্বশীল ছিল যে আমাকে কোনোদিন কষ্ট কি জিনিস বুঝতে দেয়নি। জানো আপু, আমার মা আমার বাবাকে প্রতিদিন কটু কথা বলতো। এর একটাই কারণ, বাবা তোমার সাথে দেখা করতো, তাই এটা বাবা আমায় বলে গেছে। বাবা কোনোদিন মায়ের কথায় রাগ করেনি। এসব গল্প করতেছিলাম, হঠাৎ মায়ের ডাক পড়ল, কিরে তোরা খাইতে আয়। আমার টেবিলে গিয়ে বসে দুপুরের খাবার শেষ করলাম। তারপর আমার রুমে আমার শ্রদ্ধেয় বড় বোনকে নিয়ে সুখ দুঃখের গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। আমার মা চাইতো না আমি আমার বোনের সাথে গল্প করি, বোনকে লেখাপড়া করার জন্য সাহায্য করি। আমার মা আমাদের দুজনেকে গল্প করতে দেখে। পাড়ার মানুষকে নিয়ে আসলেন আর বললেন, দেখো তোমরা সবাই, আমার ছেলেকে ওই অনিমা জাদু করে ফেলেছে। আমার ছেলে আমার কোনো কথাই শোনে না। আগে শুনো তো, আমি মাকে বললাম, মা তুমি এ কি বলছো? আমার বোনকে তুমি এত মিথ্যা অপবাদ দিচ্ছ। মা তুমি এতটা নীচ হতে পারলে কিভাবে? আমি আমার শ্রদ্ধেয় বড় বোনকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে কিছুদিন বেরিয়ে যেতে, আর তুমি কিনা আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছ। তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে মা। আমরা ভাই বোন, আমরা রুমে বসে বাবা আর তোমার জীবন কাহিনী নিয়ে আলোচনা করছিলাম, আর তুমি কিনা গ্রামের মানুষকে বলতেছ আমার বোনের সাথে। না মা, আমার ভাবতেই পারছি না। গ্রামের মানুষও কুসংস্কারে বিশ্বাস করত, আর তাই তারা ভেবে নিল আমার বোনের সাথে কিছু একটা হয়েছে। তারপর আমি গ্রামের মানুষের সামনে কেঁদে কেঁদে বললাম, আপনারা প্লিজ আমার মায়ের কথা বিশ্বাস করবেন না। আমার বোন বলতে লাগলো, আমি একটা শিক্ষিত মেয়ে, আমার মরা বাবার কসম। সে আমার ছোট ভাই, তাকে নিয়ে আমি অন্য কিছু ভাববো, এটা আপনারা কি করে ভাবলেন? আমার কথা শুনে গ্রামের মানুষ বিশ্বাস করল। আমাদের কেন মিথ্যা অপবাদ দিল? আর গ্রামের মানুষেও জানতো আমার মা বাবার সাথে প্রতিদিন ঝগড়া করত, অথচ বাবার কোনো দোষ ছিল না। তাই গ্রামের মানুষ খুব সহজেই আমার বোনের কথা বিশ্বাস করে নিল। তার জন্য গ্রামের মানুষেরা মাকে শাস্তি হিসেবে 2 মাসের জেল কাটতে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
রাত 2টা বাজে। ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ একজন আমার রুমে প্রবেশ করছে, এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে। বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। কে আসবে এত রাতে আমার রুমে? আম্মু, আব্বু নাকি ভাইয়া? কিন্তু দরজা তো ভিতর থেকে লক করা। তাহলে কে আসবে? কি করেই বা আসবে? ঘুমের ঘোরে চোখ খুলতেই পারছি না। অনেক কষ্টে চোখ খুলতেই দেখলাম একজন লোক পালিয়ে গেল। ড্রিম লাইটের আলোয় আপচা আপচা দেখা যাচ্ছে। ভয়ে চিৎকার করতে মন চাইছে, কিন্তু আমি মনে মনে ভাবলাম এই লোককে, তাকে আমার হাতে নাতে ধরতে হবে। তারপর একদিন আমি ঘুমের ভান করে শুয়েছিলাম। এর রহস্য জানার জন্য আসলে আমার ঘরে কে আসে এত রাতে এবং আমার সাথে কি করতে চায়, এটা আমার জানতে হবে। আর তাই এই রহস্য জানার জন্য আমি একদিন ঘুমের ভান করে শুয়ে রইলাম। তারপর আমার সাথে যা ঘটল এবং যাকে দেখতে পেলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে দরজা খোলা নাড়া শব্দে ঘুম ভাঙল। রূপা, এই রূপা, এখনো উঠিসনি? কটা বাজে? কলেজ যাবি না? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু আমার দিকে চেয়ে বলল, তোর কপালে কি হয়েছে? এরকম ফুলে আছে কেন? তখনই কপালে হাত দিতেই ব্যথা অনুভব করলাম। কালকের ঘটনাগুলো মনে পড়তেই গলা শুকিয়ে গেল। বুঝতে পারলাম না স্বপ্ন নাকি সত্যি ছিল। কিন্তু এতটা ভুল হবে? কে লোকটা ছিল? এরপর কি হলো কিছুই তো মনে নেই। না না, আর কিছুই ভাবতেই পারছি না। আম্মু আমার উত্তর না পেয়ে, কিরে কি হয়েছে? কই কিছু না তো। কিছুই হয়নি, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। আম্মুকে কিছু না বলেই রুমে চলে আসলাম। এসে ভাবতে লাগলাম কে আমার রুমে আসলো, কি করেই বা রুমে ঢুকল। হয়তো তাই, কারণ আমি কখনো জানালার দরজা লাগিয়ে ঘুমাই না। নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম। মনের ভিতর হাজারো প্রশ্ন, কোনো কিছুই মাথায় ঢুকছে না। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে এলাম। দেয়ালে দিয়ে মুখ মুছে আয়নায় দিকে তাকাতেই দেখলাম মুখটা অনেকটাই ফুলে গেছে। হঠাৎ ড্রেসিং টেবিলের সামনের একটা কাগজ চোখে পড়ল। কাগজটা নিয়ে পড়তে লাগলাম। এটা ছিল তোমার শাস্তি, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি, আমার থেকে দূরে থাকার শাস্তি। এই 3 মাস আমি ঘুমোতে পারিনি। তুমি আমাকে ঘুমোতে দাওনি। আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে ঘুমোচ্ছ। চিঠিটা পড়ে মুখ হা হয়ে গেছে। সবকিছু যেন ঘুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। কে এই লোক? কি চায় আমার কাছে? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রাগে মাথাটা পেটে যাচ্ছে। উনার ঘুমে কি মই দিয়ে এসছি নাকি? কত বড় সাহস! ওকে তো আমি সামনে ফেলে মেরে ফেলবো। কিন্তু বুঝতে পারছি না লোকটা কে। আমার তো তেমন কারোর সাথে দেখা হয়নি। ভাবতে ভাবতে আম্মু আবার ডাকছে নাস্তা করার জন্য। নিচে ডাইনিং এ গিয়ে দেখলাম আব্বু মা নাস্তা করছে আর আম্মু খাবার সার্ভ করছে। আমার পরিচয়টা দিয়ে দেই, আমার নাম রূপা। আমি কলেজে পড়ি। আমি খুবই শান্ত একটা মেয়ে বললে ভুল হবে, একটু একটু দুষ্টুমি করি। আমাদের সিঙ্গেল পরিবার, বাবা মা, ভাইয়া আর আমি। আমাদের ব্যবসা আছে, ওইটা আব্বু দেখাশোনা করে, আর ভাইয়া সিলেট জেলায় আনসারে চাকরি করে। যাই হোক, গিয়ে বসলাম নাস্তা করতে। বুঝতে পারছি না ঘটনাটা সবাইকে বলবো কিনা। বললে অয়তা টেনশন করবে, থাক বলি না, হয়তো কেউ মজা করছে। কিন্তু কালকের ঘটনা তো মজা হতে পারে না। এসব ভাবছি, বাবার ডাকে ঘোর কাটে। কি হয়েছে? না খেয়ে খাবার নাড়ছিস কেন? আর কি এত ভাবছিস? না কিছু হয়নি বলে খাবার খেতে শুরু করলাম। পাশ থেকে আব্বু বললেন, জ্বর এসছে নাকি মাম্মি? এরকম দেখাচ্ছে কেন? কপালে হাত দিয়ে দেখে বলে, না জ্বর তো না। সবাই সন্দেহের চোখে তাকিয়ে থাকে। ওদের তাকানো দেখে ঘাবড়ে গেলাম। আরে আজব, জ্বর আসবে কেন? ঘুম থেকে উঠছি তো, তাই এমন দেখাচ্ছে। কথাগুলো বলে দ্রুত খেয়ে চলে আসলাম। রেডি হয়ে কলেজে চলে আসলাম। বাবা ড্রপ করে দিল। কলেজে গিয়ে আমার বেস্টু আয়শা আর রিফা এর সাথে দেখা হলো। কালকের ঘটে যাওয়া ঘটনার সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে হেসে বলে, হয়তো স্বপ্নে দেখেছি। কিন্তু সেই চিঠিটা আর কপাল দেখে বিশ্বাস না করার কোনো উপায় নেই। ওরাও অবাক হয়ে ভাবছে কে এই লোকটা। আয়শা খুব মনোযোগ সহকারে কয়েকবার চিঠিটা পড়ল। তারপর একটা গোয়েন্দা ভাব নিয়ে বলল, আচ্ছা রূপা, এখানে 2 মাসের কথা বলছে, মানে 2 মাস আগে তোর সাথে দেখা হয়েছে বা কিছুতে হয়েছে? তুই মনে করে দেখতো 2 মাস আগের কথা বিশেষ কারোর সাথে দেখা হয়েছে কিনা। আয়শার কথাগুলো শেষ না হতেই ঘন্টা বাজল।
ক্লাসের সময় হয়ে গেছে। তারপর আর কথা না বাড়িয়ে ওর ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ করে আসতেই রিফা বলল, আরে বইন, এত চাপ নিস না তো, চল ফুচকা খেয়ে আসি। ফুচকা খাচ্ছিলাম তখন কয়েকজনের কথা শুনে তো অবাক। কারণ কাল যে ছেলেটা আমাদের রেগিং করছিল, সে নাকি হসপিটালে কে যেন মেরে হাপা ভেঙে দিছে। আসলে ছেলেটা আমাদের সিনিয়র ছিল। শুনে মনে মনে খুব খুশি হলাম। তারপর ফুচকা খেয়ে রিফা আর আয়শা ওদের বাসায় চলে গেল আর বলল এত চিন্তা না করতে। আমিও বাসায় রওনা দিলাম। ইদানিং আমার মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে, কিন্তু তাকালে কাউকেই দেখি না। সেদিনের পর থেকে ভয়ে দরজা আটকে ঘুমাই। এভাবে দুদিন কেটে যায়। কলেজের ক্যাম্পাসে আয়শা আর রিফা এর সাথে বসে গল্প করছিলাম। তখন আমাদের সিনিয়র জিহাদ ভাইয়া এসে আমার পাশে বসে বললেন, হেই গার্লস, কেমন আছো? আমরা হেসে প্রতি উত্তরে বললাম, ভালো ভাইয়া। তারপর ঠোকঠাক অনেক কথাই হলো। আমরা অনেক সময় বসে গল্প করলাম। ভাইয়া অনেক মজার এবং খুবই ভালো একজন মানুষ। দেখতে খুবই সুন্দর। কলেজের অনেক মেয়ে লাইন দিয়ে পড়ে আছে ভাইয়ার পিছে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেন না। উনি ভাইয়ার ফ্রেন্ডের ভাই। ভাইয়াই বলছিল দেখে শুনে রাখতে, কিন্তু আমি তেমন কথা বলি না। রনি ভাইয়ার কথা ওনাকে বলিনি বললেই একটা ঝামেলা হবে। আমি ঝামেলা পছন্দ করি না। তারপর উনার সাথে কথা বলতে বলতে আমি উঠে বললাম, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বলে চলে আসলাম। রুটি খেয়ে চলে আসতে যাব, তখন কেউ একজন এসে আমায় বলল। লোকটার খুব রেগে বলল, তোমার সাহস কি করে হয় তুমি ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলো? আমি কিছুই বুঝতে পারলাম না। বললাম, আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, আপনার কি সমস্যা? আপনি কে বলার? সাহস তো কম না শুরু। লোকটার মুখে মাস্ক পরা, খুবই চেনা চেনা লাগছে, কিন্তু লোকটাকে চেনার কোনো উপায় নেই। লোকটি বলতে লাগলো, কেন ভয় পাচ্ছে কেন? অনেক কষ্টে তোমায় খুঁজে পেয়েছি, আর হারাতে দিব না। উনার কথা শুনে ভয় করছে, আবার রাগ ও লাগছে। আপনি এখানেও চলে আসছেন আমাকে মারতে। তার মানে সেদিন রাতে আপনি আমার রুমে এসেছিলেন আমাকে মারতে। তো না মেরে আমার সাথে দুর্ব্যবহার করার সাহস হয় কি করে হলো? বজ্জাত ছেলে। মেয়েদের দেখলেই কথা বলতে করতে মন চায়। আর করবেন নাই বা কেন? মানুষকে মেরে ফেলাই তো আপনার কাজ, এটা আর কি এমন বিষয়? তো মেরে ফেলেন আমাকে এখনই। শাহিন, এভাবে পিছু করার তো কোনো মানেই হয় না। চোখ বন্ধ করে কথাগুলো একদমে বলে ফেললাম। চোখ খুলতেই উনার চোখের দিকে তাকিয়ে আতঙ্কে উঠলাম। রাতে আমার রুমে এই লোক যায়, কিন্তু তাকে ঠিক চিনা যাচ্ছে না। কিন্তু এই লোকটিকে চেনার জন্য আমি প্রতিদিন রাতে ঘুমের ভান করে শুয়ে থাকি, কিন্তু ইদানিং আসে না। আপনাদের 2 মাস আগের কিছু কথা শেয়ার করে নেই, তা না হলে আপনার কিছুই বুঝবেন না। 2 মাস আগে কলেজ ট্যুরে 2 দিনের জন্য সিলেট গিয়েছিলাম। ওইখানে গিয়ে প্রথম দিন ভালোই কাটে, কিন্তু বিপত্তি ঘটল। দ্বিতীয় দিন সবাই পাহাড় ঘুরে ঘুরে দেখছে। আমি, আয়শা, রিফা আমরা গল্প করছি আর ঘুরছি। তখন আয়শা আর রিফা ছবি তুলতে ব্যস্ত। পাহাড়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওদের থেকে অনেক দূরে চলে আসি। একটা জায়গায় আসতেই যা দেখলাম তাতে আমি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকলাম। একটা ছেলে হাতে বন্দুক তাক করে আছে, সামনে একটা হাত বাঁধা লোকের দিকে। ছেলেটার সাথে আরো অনেক ছেলে, তাদের হাতে দা ইত্যাদি। এসব দেখে ঘাবড়ে যায়। ছেলেটা একটা লোককে মারল চোখের সামনে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জোরে চিৎকার দিয়ে উঠি। তাতে লোকগুলো আমায় দেখতে পেয়ে যায়। কিছু না ভেবেই ভয়ে দৌড় শুরু করি। ওই ছেলেটি বাকি ছেলেগুলোকে বলা কথা কানে বাজল, লাশটা পুঁতে ফেল, মেয়েটাকে আমি দেখছি। বলে বন্দুকটা কোমরে গুজে আমার পিছনে ছুটতে লাগলো আর বলল, এই মেয়ে দাঁড়াও বলছি, দাঁড়াও। কিন্তু এই লোকটাই আমার ঘরে রাতে ঢুকতো, আপনাদের বলে রাখি। কিন্তু এই লোকটাকে এটা আমি এখনো জানতে পারিনি। কিছুটা আন্দাজ করতে পারলাম তার ছায়াটা দেখে। আমার মনে হলো এই লোকটাই আমার রুমে আসতো, কারণ তার ছায়া আমার দৃষ্টিতে বেঁধে গেছে। আমি আয়শাকে বললাম, এই যে লোকটিকে দেখতে পাচ্ছিস, এই লোকটার মতোই আমি যাকে আমার রুমে দেখতে পেয়েছিলাম। তুই এটা বুঝলি কি করে? ওর ছায়াটা আমি দেখতে পাই হালকা আলোতে। এই লোকটাই হবে। বলে রাখা ভালো, আমার বড় ভাই ব্যাটালিয়নে চাকরি করে সিলেট জেলায়। আমার আর যে লোকটা অন্য একটা লোককে মেরেছিল সে আর কেউ না, সে হচ্ছে আমার বড় ভাই।
কিন্তু সে আমাকে দেখতে পায় না ভালো করে, আমাকে চিনতেও পারল না। আমি ঠিকই তখন চিনে ফেলি। আমি মনে মনে ভাবলাম আমার বড় ভাইয়া এমন পাষাণ হয়ে গেছে যে কিনা মানুষ হত্যা করে। আমি এই কথা ভাবতেই আমার খুব খারাপ লাগলো এবং ভাইয়ার প্রতি ঘৃণার জন্ম নিল। এসব চাকরি যারা করে তারা নাকি পাষাণ হয়ে যায়, আমার ভাবতেই অবাক লাগছে। যাই হোক, আমরা একদিন ট্যুরে ঘোরাফেরা করে বাড়িতে চলে আসলাম। আমি কিছুতেই ভাইয়ার মানুষ মারার দৃশ্যটা ভুলতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার রুমে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার কপালে কে যেন হাত রাখলো। 2 দিন ট্যুরে থাকায় তেমন একটা ঘুম হয়নি আমার, আর তাই বেহুশের মতো ঘুমাচ্ছিলাম। তাই কিছু বলতে পারিনি। হঠাৎ যখন অনুভব করলাম আমার রুমে কেউ এসেছে, তখন চোখ খুলে দেখি কেউ নেই, কিন্তু পায়ের চিহ্ন রয়ে গেছে ঘরে। পায়ের চিহ্নটা আমার খুব পরিচিত মনে হলো। আমার মনে হলো সে আমার পরিবারের যে কেউ হতে পারে, কিন্তু কে সে এটা এখন পর্যন্ত জানতে পারলাম না। আমি এই কারণে শান্তিতে ঘুমাতে পারি না। এটা কি আমি স্বপ্ন দেখি নাকি বাস্তব তাও বুঝতে পারছি না। আমি এখন থেকে ভাবলাম আজ থেকে সারাদিন ঘুমাবো, সারা রাত সজাগ থাকবো। মানে ঘুমের ভান করে থাকবো। আমি তাকে হাতে নাতে ধরতে চাই। সে কেন আমার ঘরে আসে, আমার কাছে কি চায়, এটা জানার জন্য আমার মনে একরকম হতাশা তৈরি হয়ে গেল। আমি আমার পরিবারের অর্থাৎ মা বাবার সাথে বিষয়টা শেয়ারও করতে পারছি না। শেয়ার করব তখন যখন এর রহস্য আমি জানতে পারবো। তো পরের দিন সকালে কলেজে গেলাম, তারপর আয়শার সাথে আজ রাতের ঘটনাটা শেয়ার করলাম। আয়শা আজ রাগান্বিত হয়ে বলল, দুরু তুই কি বলিস, এসব স্বপ্ন বাদ দে, এগুলো শুনতে আর ভালো লাগে না। এগুলো স্বপ্নেই হয়, বাস্তবে হয় না। আয়শা, তুই যাই কস না কেন, তুই দেখে নিস আমি 2-3 দিনের ভিতরে আমি তাকে হাতে নাতে ধরব। তুই ওয়াট করো। তারপর কলেজ থেকে বাসায় ফিরে শুনতে পেলাম আমার ভাইয়া বাড়িতে আসছে, কারণ 4 দিনের ছুটি নিয়ে আসছে। আমার জন্য অনেক গিফট নিয়ে আসছে। আমি বাড়িতে প্রবেশ করতেই আমি ভাইকে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, ভাইয়া কেমন আছো? কিন্তু মনে মনে ভাইয়ার জন্য ঘৃণাও কাজ করে, কারণ ভাইয়া এখন মানুষকে মানুষ মনে করে না। যাকে থাকে ধরে মারধর শুরু করে দেয়। এটা তো আমি ট্যুরে গিয়ে দেখতে পেলাম। কিন্তু ভাইয়ার শরীরের একটা পারফিউমের গন্ধ পেলাম। আমার রুমে রাতে যে আসতো তখন একই পারফিউমের গন্ধ পেলাম। আমার যেন ভাইয়াকে সন্দেহ হতে লাগলো। কিন্তু ভাইয়া আমার ঘরে কেন আসবে? আবারও মনকে প্রস্তুত করলাম, রাতে ঘুমাবো না। আমি ঘুমের ভান করে থাকবো, দেখব কে আসে আমার রুমে এবং কি চায় সে। ঠিক প্ল্যান মতো আজও ঘুমের ভান করে শুয়ে রইলাম। রাত যখন প্রায় 2টা বাজে তখন আমার রুমে জানালা দিয়ে আমার ঘরে প্রবেশ করলো। আমি চোখ বুজে রইলাম। তারপর ধীরে ধীরে কাঠের পাশে বসল। আমার গলায় 2 লক্ষ টাকার স্বর্ণ দিয়ে তৈরি আমার গলার হার। যখন লোকটি আমার স্বর্ণের গলার হারে ধরে চুরি করে নিতে চাইল, তখন আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু সাহস করে নড়াচড়া করিনি। তখন লোকটি হাতটা টান দিয়ে ছিঁড়ে পকেটে নিল, আর তখনই আমি তার শার্টে ধরে চিল্লাতে লাগলাম, চোর চোর, কিন্তু সে আমার মুখ চেপে ধরল। তারপর লোকটার মুখের দিকে তাকিয়ে দেখি সে আর কেউ না, সে আমার বড় ভাই তুহিন। ভাইয়া, তুই আমার রুমে আমার স্বর্ণ চুরি করতে আসছস? জি ভাইয়া। তোকে ভাইয়া বলতেও আমার ঘৃণা হচ্ছে। তখন ভাইয়া বলল, আরে আমায় কিছু বলতে দে বোন, আমি ইচ্ছা করে চুরি করতে আসিনি। তুই তো জানিস না আমি চাকরি করে মাত্র 15,000 টাকা পাই, আর সেই টাকা তো আমার বাড়িতে পাঠাতে হয়, বাবাকে হিসাব দিতে হয়। আমি একটা বড় বিপদে পড়ে আমি তোর স্বর্ণের হার চুরি করতে বাধ্য হলাম। কি বিপদ ভাইয়া? শোনো বোন, আমি একটি লোককে মেরে ফেলি, আর তাই আমার চাকরি নিয়ে টানানাটি শুরু হয়েছে। উপরের স্যার বলেছে যদি তুমি 1 মাসের মধ্যে 2 লক্ষ টাকা না দিতে পারো তাহলে তোমার চাকরি থাকবেন। কিন্তু এই কথা যদি বাবা শুনে তাহলে বাবা স্ট্রোক করে মারা যাবে। আর তাই আমি কাউকে জানাইনি। আর তোকে বললে তো তুই বলে দিতে। আর তাই টাকা ম্যানেজ না করতে পারায় আমি আমার নিজের ঘরে চুরি করতে আসলাম বোন। এখন তুই চাইলে আমাকে পুলিশে ধরিয়ে দেয়। ভাইয়ার কথা শুনে আমি অবাক। তুমি আমার কাছে যদি চাইতে তাহলেই তো আমি তোমাকে আমার স্বর্ণ বিক্রি করে টাকা দিতাম, চুরি করার কি দরকার ছিল? আরে পাগলি, আমি যদি তোকে বলতাম মানলাম, তুই আমাকে বিক্রি করে টাকা দিতে আমি মানলাম। কিন্তু বাবা মা যখন লক্ষ্য করতো তোর গলায় কোনো হার নেই, তখন কি বলতি? কিন্তু আমি যদি নিতে পারতাম তাহলে তুই এবং আমার মা বাবা ভাবতো এটা চুরি হয়ে গেছে।
ঠিক আছে, বুঝেছি, তুমি এইগুলো নিয়ে বিক্রি করে চাকরি বাঁচাও। ধন্যবাদ বোন, আমি তোকে এর চেয়ে বেশি দামি হার উপহার দিব। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।